নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ আর আশা করি সবাই খুব ভালো আছেন। বেশ কয়েকদিন পর আজকে এই নতুন করে ভিডিওটা বানাচ্ছি এবং যখন মার্কেটে একটা অস্থির সিচুয়েশন বলতে পারি, কারণ এখন রিসেন্টলি আমরা যদি দেখতে পাই মার্কেটে এখন নিফটি চার্টেই যদি সোজা চলে যাই, প্রথমে এখানে দেখতে পাচ্ছে কি নিফটি কিন্তু একটা কমপ্লিটলি ডাউন ট্রেন্ড তৈরি করছে এবং আমরা রিসেন্টলি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম যে 9/11 ইন নিফটি। 9/11 মানে কি, যে লাস্ট 11 ট্রেডিং ডেজ দেখি সেখানে দেখতে পাচ্ছি 9টা ট্রেডিং ডেজেই রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। মানে কোথাও গিয়ে নিফটি হয়তো স্টার্টিংটা ভালো করছে ঠিকই, বাট দিনের শেষে সেটা কিন্তু ধরে রাখতে পারছে না। তার যে ক্লোজিং হচ্ছে সেখানে গিয়ে আল্টিমেটলি দেখা যাচ্ছে একটা রেড ক্যান্ডেল ফরমেশন হচ্ছে। তো আজকে দেখুন এই যে জায়গাটা এখানে রয়েছে তার পেছনে অন্যতম কিছু কারণ তো আমাদের আজকে আলোচনা করবোই। তার মধ্যে একটা সবচেয়ে বড় রিজন যদি দেখি, এখন এফআইআই সেখান থেকে দেখা যাচ্ছে এফআইআই এর যে আজকে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ক্রমশ কমছে, মানে সেখান থেকে এফআইআই এর যে সেলিং সেটা বাড়ছে। তো এর পেছনে কারণটা কি? আমরা হয়তো এফআইআই সেলিং বাড়ছে ঠিকই, বাট তার পেছনে কি কি কারণ কাজ করছে মেনলি সেগুলোকে একটু আজকে ভালো করে বোঝার চেষ্টা করব। এবং পুরো এন্টায়ার স্টক মার্কেটে তাহলে কি কোনো জায়গায় থাকছে না? সেরকম তো নয়। দেখুন এটাই তো এত বড় মার্কেটের একটা অপরচুনিটি, সবসময় থাকবে, কিছু না কিছু জায়গা থাকবে। রিকভারির জায়গা আদৌ কতটা কি আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো প্রথমে আমরা যদি একটুখানি আমাদের যে টেকনিক্যাল চার্ট রয়েছে সেখানে একটু সাপোর্ট লেভেল গুলো যদি ক্লিয়ারলি দেখি, তো নিফটি এখন দেখুন 200 পিএমএ যেটা রয়েছে সেটাকে ব্রেক করে দিয়েছে অলরেডি। এবং একটা এক্সপেক্টেড যদি টেকনিক্যাল চার্ট অনুযায়ী দেখি তাহলে এক্সপেক্টেড যে নেক্সট সাপোর্ট লেভেল গুলো রয়েছে ইমিডিয়েটলি যদি দেখি তাহলে 22,500 এর জোন থেকে শুরু করে 22,000 এর যে জোন রয়েছে, 22,000 মানে হয়তো সেটা হতে পারে 21,800 থেকে 22,000 এর এই যে জোনটা, সেটা কিন্তু একটু হলেও বেটার সাপোর্ট জোন দেখা যাচ্ছে। সো এখন এখান থেকে মার্কেট যদি আরো বেশ কিছুটা কারেকশন হয়ও, সেটা কিন্তু খুব একটা অবাক হওয়ার মতো জায়গায় নেই। ঠিক আছে? সো এবার আমরা নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি, যেটা আমি প্রথমেই বললাম যে এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটি কিন্তু এখন রিসেন্টলি যদি আমরা দেখি সেখানে কিন্তু লাস্ট কয়েক মাসে ভীষণভাবে সেখানে একটা সেলিং প্রেশার কাজ করছে। স্পেশালি এফআইআই যদি আমরা এখানে খেয়াল করি, দেখুন মান্থ অন মান্থ আমরা অক্টোবরে দেখতে পাচ্ছি 1,14,000 কোটি টাকার কাছাকাছি সেলিং। নভেম্বরও সেখানে 45,000, ডিসেম্বরও সেখানে 16,000, 19 জানুয়ারি আজকে আমি ভিডিও বানাচ্ছি তখনও এখানে জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি 46,000 এখানে অলরেডি সেলিং। তার মানে এটা মানে খুবই পরিষ্কার যে এফআইআই কিন্তু এদিকে এখন তাকাচ্ছে না। তাহলে এর পেছনে কি, কি মেইন রিজন কাজ করছে এবং এই জিনিসটাকে আমাদের যদি দেখতে হয় খুব ভালো করে যে এই টাকাটা এফআইআই কেন এখানে আজকে ইন্ডিয়াতে ইনভেস্ট করছে না, সেটাকে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তো সবার প্রথমে দেখুন আজকে আমি যেটা এখানে এখন খুলেছি সেটা হচ্ছে ইউএস 10 ইয়ার ট্রেজারির যে রেট, এখানে যদি আমরা দেখি, আমি জাস্ট এটা প্রত্যেকটা পয়েন্ট আজকে আলোচনা করব। দেখুন আজকে শুধুমাত্র একটা যেকোনো রিজনের জন্য তো নয়, একটা ওভারঅল ম্যাক্রো লেভেলে আমরা আলোচনা করব। তার ভেতরে আরো ছোট, ছোট অনেক মাইক্রো লেভেলের অ্যানালিসিস ডেফিনিটলি থাকে। বাট আমরা বিষয়টাকে একটু বুঝবো। আজকে যদি দেখি ইউএস এর যে ট্রেজারি, যে আজকে দেখুন এখানে যে রিটার্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা 2020 সালের পর এখানে দেখতে পাচ্ছিলাম অনেকখানি কমে গেছিল। ঠিক আছে? 2020 সালে এটা প্রায় 1 এরও নিচে গেছিল। সেখান থেকে আস্তে, আস্তে করে বাড়তে এটা প্রায় আজকে 4.623 এই পার্সেন্টেজে এখন এটা ঘোরাফেরা করছে। এবার এটার মানেটা কি, সহজভাবে এটা যদি বুঝতে হয় যে আজকে ইউএস এর রিস্ক ফ্রি ইনকাম যদি বলি, তাহলে সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি 4.623% অ্যাজ অন ডেট আজকে যেকোনো ইনভেস্টর যদি দেখছে যে সে কিন্তু রিস্ক ফ্রি ইনকাম হিসাবে এই টাকাটা সে পেতে পারছে। তো আজকে যদি তার কাছে রিস্ক ফ্রি ইনকাম বেড়ে যায়, মানে তার পার্সেন্টেজ যদি বেড়ে যায়, তাহলে সে কেন শুধু রিস্ক নিতে যাবে? তো ডেফিনিটলি এই যে একটা ফ্যাক্টর, যখনই আজকে যদি আমরা দেখি লাস্ট 5 ইয়ার্স, দেখুন এটা 5 ইয়ার্স এর লাস্ট এই যে জায়গাটা থেকে আমরা যদি খেয়াল করি তাহলে এখানেই কিন্তু সবচেয়ে বেশি এটা বেড়েছে। ঠিক আছে? এবং যদি আমরা চেকও করি যে এই সময় নিফটির যদি আমরা একটু মান্থলি চার্টেও যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট কনজিকিউটিভ 4 টে মান্থ একটা রেড ক্যান্ডেল বানিয়ে একটা ডাউন ট্রেন্ড তৈরি করেছে। ঠিক আছে? 4 টে এখানে মান্থলি ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? ইভেন যদি আমরা একটু খেয়ালও করি, যদি আমরা আবার চলে যাই এই সময়তে, যে সময় আগেও এরকম রেট অনেকখানি বেড়ে গেছিল, তখনও কিন্তু আমরা দেখতে পারবো যে আজকে যখনই মার্কেটে এরকমভাবে এই রেটটা বেড়ে গেছে, তখন কিন্তু নয় মার্কেটে আমি বলতে পারি এফআইআই ইনভেস্টমেন্ট যেটা আছে বা মার্কেটের যে এফআইআই এর জন্য যে র‍্যালি, সেটা কিন্তু কিছুটা হলেও স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, অথবা সেখানে দেখা গেছে একটা ডাউন ট্রেন্ড দেখা গেছে যখন অতিরিক্ত সেলিং প্রেশার কাজ করছে। সো এই জায়গাটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মেজর রিজন হিসেবে কাজ করছে। সেকেন্ড রিজন আমরা একবারে চলে যাব। সেকেন্ড এখানে একটা বড় রিজন কাজ করছে। দেখুন এখানে আমি একটা ব্লুমবার্গ এর নিউজ জাস্ট এখানে রেখেছি আপনাদের সামনে। গোল্ডম্যান স্ট্র্যাটেজিস সি ব্যাটার্ড চায়না স্টকস
রাইজিং 20% ইন 2025। এবার এই যে একটা কথা এখানে আজকে গোল্ডম্যান স্যাক্স বা জেপি মর্গান আজকে আমরা জানি এরা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকার। এরা আজকে বড়, বড় ইনভেস্টমেন্ট যখন আজকে কোনো রেটিং দিচ্ছে, কাউকে আজকে সেই জায়গাটা দিচ্ছে নিশ্চয়ই কিছু কারণ আছে। তো সেখান থেকে আজকে চায়না স্টককে তারা কিন্তু এক্সপেক্ট করছে সেটা আজকে বেটার পারফর্ম করবে। একটা শর্ট টার্ম জায়গাতে 2025 অব্দি রেখেছে প্রজেকশন এবং এফআইআই দেখুন আজকে যদি তারা দেখতে পায় কোনো জায়গায় শর্ট টার্মেও ভালো অপরচুনিটি আছে, তো তারা কিন্তু সেই জায়গাতে বেশি কি বলবো সেখানে কনসেনট্রেট করবে। তো এখানেও আমরা যদি একটু ছোট্ট করে দেখি যে চাইনিজ শেয়ারস অ্যাজ দ্য রিস্ক রিওয়ার্ড রেশিও ইজ ফেভারেবল অ্যাকর্ডিং টু দ্য নোট ডেটেড সানডে, দ্য সেন্টিমেন্ট অ্যান্ড দ্য লিকুইডিটি ব্যাকড্রপ মে বিগিন টু ইমপ্রুভ in the late Q1 25 on behalf tariff and policy clarity। ঠিক আছে? তার মানে এখানে কোথাও চাইনিজ যে স্টক রয়েছে সেটাকে এখন কিন্তু একটু হলেও তারা এক্সপেক্ট করছে, তারা কিন্তু অপটিমিস্টিক এই জায়গায় যে এটা ভালো আরো পারফর্ম করবে। এবং সিমিলারলি আরেকটা জায়গা এখানে দেখুন, এখানে খুব ইন্টারেস্টিং এটা যে লাস্ট 10 ইয়ার যদি চায়না 10 ইয়ার বন্ড ইল্ড যদি দেখি, সেটাও আজকে কিন্তু একদম নিচে ঠেকেছে। ঠিক আছে? এবং নিচে যাওয়ার জন্য দেখুন এখানে চায়নার যে বন্ড ইল্ড লাস্ট ১০ বছরে আমি দেখতে পাচ্ছি একদম নিচে এসেছে। যেটা এভারেজ এখানে ছিল মোটামুটি ওই 2.2, 2.3, 2.4 এরকম রেঞ্জে, সেটা এখন চলে গেছে এই মোমেন্টে 1.64 এর রেঞ্জে এটা চলছে। এবং এটাতে আজকে কোথাও গিয়ে পরিষ্কার যে যখন গভর্নমেন্টের এরকম জায়গায় বন্ড ডিল চলে গেছে, গভর্নমেন্ট কিন্তু এই জায়গাতে আরো বেশি ফোকাস করছে। এবং এই জায়গাতে আসার জন্য কি হচ্ছে যে ইকুইটির যে শেয়ার গুলোতে আজকে ব্লুমবার্গ আমাদের এখানে গোল্ডম্যান স্যাক্স এর মতো কোম্পানি যখন আজকে বেট করছে, এটা কোথাও কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করতে পারে। এবং তার পাশাপাশি আরেকটাও খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যদি চায়নার পি রেশিও আমরা এই মোমেন্টে দেখি, মানে চায়নার পি রেশিও ইন দ্য সেন্স চায়নার যে স্টক মার্কেট বা ইকুইটি যদি আমরা বলি ইন্ডেক্স যেটা রয়েছে, তার যে পি রেশিও যদি দেখি এই মোমেন্টে আজকে মোটামুটি ওই 13.760 এরকম রেঞ্জে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? whereas দেখুন এখানে আজকে চায়নার পি রেশিও 13.760, whereas আজকে যদি আমরা বাকি কান্ট্রি গুলো চেক করি, এখানে আপনারা বাকি কান্ট্রি গুলো দেখতে পাবেন, সেখানে আমাদের ইন্ডিয়া রয়েছে। ইন্ডিয়ার এখানে কিন্তু পি রেশিও এত কারেকশন মোটামুটি হওয়ার পরও এখন 22.310। এটা কিন্তু এমন নয় যে এটা অনেকখানি নিচে চলে এসেছে। লাস্ট ৪ মাসে আমরা দেখলাম পরপর রেড ক্যান্ডেল অনেকখানি স্টকে কারেকশন হয়েছে। কিন্তু পি রেশিও কিন্তু এখনো যে খুব বেশি কমেছে সেটা নয়। পি রেশিও কিন্তু এখনো মোটামুটি একটা স্ট্রেচড রয়েছে। ঠিক আছে? এখানে যে আমি বলতে পারছি না যে ভীষণভাবে সেটা অনেকখানি কাট হয়ে গেছে। কারণ সেখানে আমরা জানি পি রেশিওর ফর্মুলাতে ইপিএস বা এই ফ্যাক্টর গুলো রয়েছে, সেটা আমি ডিটেইলে যাচ্ছি না। আমরা এর আগের ভিডিওতে এই নিয়ে আলোচনা অনেক করেছি। তো আজকে বাকি যত কান্ট্রি রয়েছে যদি আমরা দেখুন আজকে এফআইআই বিভিন্ন দেশের ইকোনমিক পোটেনশিয়াল দেখে তারা ইনভেস্ট করছে। তো চায়না যদি আজকে দেখতে পাচ্ছে চায়নার আজকে যে গ্রোথ রয়েছে সামনের দিনে এবং যে ভ্যালুয়েশন এখন প্রেজেন্টলি তারা হোল্ড করছে, সেটাতে তাদের যথেষ্ট লুক্রেটিভ মনে হচ্ছে। রাদার আজকে ইন্ডিয়ার যে ভ্যালুয়েশন রয়েছে দেখুন আজকে বাকি কান্ট্রি গুলোও দেখেন, তাহলে বাকি যে কান্ট্রি রয়েছে সেখান থেকে আজকে চেক রিপাবলিক বাদ দিলে চেক রিপাবলিকের আজকে পি রেশিও অনেক বেশি। বাকি তার মধ্যে এখানে যা দেখছিলাম তার মধ্যে ইন্ডিয়া কিন্তু অনেকটাই বেশি রয়েছে বাকি কান্ট্রি গুলোর রেসপেক্টে। ঠিক আছে? তো এই একটা ফ্যাক্টর কিন্তু আমাদেরকে এখানে যথেষ্ট একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করছে। যাতে এফআইআই যে ডিসিশন নিচ্ছে যে ইন্ডিয়াতে এখন ইনভেস্ট করার থেকে বাকি কোনো কান্ট্রির ইকোনমিতে ইনভেস্ট করাটা বেটার হতে পারে কিনা, তার জন্য এই ফ্যাক্টরটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করছে। এবার আরেকটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট এখানে দেখুন যেটা বলবো নেক্সট যে ইম্পোর্টেন্ট পয়েন্টটা, সেটা হচ্ছে আজকে এই মোমেন্টে দাঁড়িয়ে সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে রুপি ফলস ফার্দার। এখন ডলারের রেসপেক্টে যদি দেখি তাহলে 86 এ দাঁড়িয়ে গেছে। যেটা এখন মানে রিসেন্টলি যদি আমরা গ্রাফটা দেখি, এখান থেকে আমরা যদি খেয়াল করি দেখুন একটা র‍্যালি চলেছে, একটা কনস্ট্যান্ট এত বড় একটা র‍্যালি চলেছে। ঠিক আছে? যেটা কিন্তু খুবই অ্যাবনরমাল। যে র‍্যালিটা আজকে কিন্তু এতদিন ধরে একটা স্ট্যাগন্যান্ট ছিল মোটামুটি 80, 81, 82 এই রেঞ্জে ছিল, 83 কাছাকাছিও গেছিল। সেখান থেকে হট করে এটা 86, যেটাতে আজকে অনেক ইন্ডিয়ান কোম্পানি বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে এবং ইম্পোর্টে আজকে আমরা জানি কি ইম্পোর্টের কারেন্সি কিন্তু ইউএস ডলার। তো ইউএস ডলার আজকে ডমিনেট করছে সেই জায়গাতে এবং সেখানে একটা বড় প্রবলেম হচ্ছে ইউএস ডলার যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় মুদ্রা যেটা রুপির যে ভ্যালু সেটা ফল করছে, তার ফলে কি হচ্ছে আল্টিমেটলি ইম্পোর্ট যে ভ্যালু সেটা বেড়ে যাচ্ছে। মানে আমি কিছু না করি আমাকে বেশি টাকা দিতে হচ্ছে। যেটা কিন্তু অনেক কোম্পানি এখন স্ট্রাগল করছে। অনেক বড়, বড় ইন্ডাস্ট্রি স্ট্রাগল করছে। বিশেষ করে যদি আমরা ইভেন রিলায়েন্স এর ক্ষেত্রেও দেখি, রিলায়েন্স এর শেয়ার প্রাইস রিসেন্টলি অনেক ডাউনে গেছে। কেননা সেখানেও কিন্তু বেশ কিছু এই ফ্যাক্টরটা অনেক আরো ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে ওয়ান অফ দ্য রিজনস কিন্তু এটাও যে আজকে কিন্তু ইম্পোর্ট যে কস্ট সেটা কিন্তু বেড়ে যাচ্ছে বিকজ তাদের প্রচুর ক্রুড অয়েল বাইরে থেকে নিয়ে আসতে হয়। আজকে যে সমস্ত ইন্ডাস্ট্রিকে ইউএস ডলারে খরচা করতে হচ্ছে, সেই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু কোথাও এটা একটা নেগেটিভ এফেক্ট পড়ছে। আর যদি আমরা আবার আইটি ইন্ডাস্ট্রিতে বলি, আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা কিন্তু আজকে যদি বলি সেটা হয়তো একটু উল্টো আমাদের জানি, আমরা জানি আইটি ইন্ডাস্ট্রিতে ইউএস ডলারে তারা কি করছে না ইনকাম যেটা তাদের রেভিনিউ জেনারেশন হচ্ছে তাদের সেটা ইউএস ডলারে মেইনলি হয়ে থাকে। তো সেটা একটা পজিটিভ দিক। বাট ওভারঅল যদি বলি একটা মেজর আমাদের ইকোনমিতে সেটা কিন্তু কখনোই আজকে যেহেতু
রুপি ফল করছে, তাহলে সেই জায়গাটা কিন্তু বড় বড় যারা আমাদের লিডিং কোম্পানি আছে তাদের জন্য একটা বড় প্রবলেম। এবং যে কারণে এই বড় প্রবলেমটার জন্য আজকে ইপিএসও গ্রো করানোটা, একটা প্রফিট মার্জিনটাকে রাখলেই তো ইপিএস গ্রো করবে। আর তখনই পিইটা কম ভ্যালুয়েশনে, মানে আমরা তাহলে সেটা অ্যাফোর্ডেবল ভ্যালুয়েশনে পাবো। আর তখনই আমাদের এফআইআই কিন্তু ইন্টারেস্টেড হবে। যদি আমরা একটার সাথে একটা লিঙ্ক করতে পারি তাহলে বিষয়টা বুঝতে পারবো। তাহলে এখন এই কারণের জন্য অনেক কোম্পানিও কিন্তু, ফ্রন্টলাইন কোম্পানিও কিন্তু সেখানে একটা প্রবলেম ফেস করছে। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটাকে যদি ভালো করে বোঝার চেষ্টা করি, দেখুন এখানে গোল্ডম্যান স্যাক্স এর আরেকটা রিপোর্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, কি লেখা হচ্ছে, গভর্নমেন্ট ক্যাপেক্স গ্রোথ টু স্লো ডাউন, ফিসক্যাল কনসলিডেশন টু কন্টিনিউ ইন FY26। এই জায়গাতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যদি আমরা খুব ভালো করে দেখুন, এটা রিসেন্ট একটা রিপোর্টে এসছে, কি বলছে, গোল্ডম্যান স্যাক্স প্রেডিক্টস আ স্লো ডাউন ইন গভর্নমেন্ট ক্যাপেক্স, ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট ক্যাপেক্স গ্রো টু 13% ইন দ্য নিউ ফিসক্যাল ইয়ার, ডাউন ফ্রম 17% ইন FY24। মানে যেটা FY24 এ গভর্নমেন্টের যে খরচা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে খরচাগুলো ছিল, সেই খরচাগুলো 17% ছিল FY24 এ, সেটা এই বছরে যেটা প্ল্যান আছে সেটা কমিয়ে দিয়ে 13%। এবার আমরা বুঝতে পারছি এটা কিন্তু এই 4% কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, সেটা কিন্তু আজকে কোথাও গিয়ে, তার মানে গভর্নমেন্টের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা করছিল সেটা কিন্তু এখন স্লো ডাউন করার চেষ্টা করছে। এবং এতে কি রিজন, কারণ এটা করছে কেন, বিকজ দ্য ফিসক্যাল ডেফিসিট ইজ প্রজেক্টেড টু ন্যারো টু 4.5% অফ জিডিপি। মানে কি, ফিসক্যাল ডেফিসিটটাকে ছোট করা। ফিসক্যাল ডেফিসিট মানে কি, ফিসক্যাল ডেফিসিট মানে একটা সিম্পল ভাষায় আমরা যেটা বুঝি, যে একটা গভর্নমেন্ট যেটা আয় করছে আর সেই গভর্নমেন্ট যেটা ব্যয় করছে, এটার যে ডিফারেন্স যেটা, সেটাকে আমরা বুঝি। যদি আজকে আয় বেশি হয় আর ব্যয় কম হয় তাহলে সেটাকে বলে সারপ্লাস। আর যদি উল্টোটা হয়, ব্যয় বেশি হয়ে যায় মানে এক্সপেন্ডিচার বেশি হয়ে যায় আর ইনকাম কমে যায়, তাহলে সেটা হয় ডেফিসিট। তো আজকে আমরা জানি কি ডেফিসিটেই চলছে, যে গভর্নমেন্টে আমাদের কিন্তু যে ইনকাম তার থেকে বেশি ব্যয়, এক্সপেন্ডিচার বেশি। তো সেটাকে কমানোটা আমাদের এখন উদ্দেশ্য, গভর্নমেন্টের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সেটাকে যতটা কমানো যায়, সেটাকে ন্যারো ডাউন করা যায়, সেটা যাতে 4.5%-এর কাছাকাছি আনতে পারে, সেটা একটা লক্ষ্য নিয়ে গভর্নমেন্ট চলছে। তার কারণে আজকে যে গভর্নমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাকে আজকে কমিয়ে 13%-এ আনা হবে 17% থেকে। এবার এর এফেক্টটা কি পড়বে, দেখুন আজকে আমরা জানি পিএসইউ ব্যাংক থেকে শুরু করে এরকম যারা গভর্নমেন্টের যে খরচাগুলো যেখানে যেখানে করেছে, সেখানে কিন্তু এটা আজকে একটা বড় রিজন হয়ে যাবে। যদি দেখুন আজকে খরচা না হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, তার অ্যাসোসিয়েটেড যে ইন্ডাস্ট্রিতে এফেক্ট, বা আজকে যে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট, আজকে যে জব, আজকে বাজারে রিক্রুটমেন্টের যে জায়গাটা তৈরি হবে, সেগুলো কিন্তু কোথাও কমবে। এবং এটা ইকোনমির জন্য কোথাও একটা প্রেশার হিসাবেই কাজ করবে। এটা কিন্তু খুব একটা পজিটিভ জায়গা হবে না। ডেফিনেটলি কি হবে, এই গ্রোথটা তাহলে মেইনটেইন হবে না, যেটা এতদিন লাস্ট কয়েক বছরে আমরা দেখেছিলাম যে পিএসইউ সেক্টর একদম দারুণভাবে র‍্যালি দিয়েছে হয়েছে। তো এই জায়গাটা কিন্তু একটু হলেও চ্যালেঞ্জিং হবে। ঠিক আছে? এবং আজকে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছিলাম কি, যে ইনফ্লেশন রেট যেটা এসছে, এখন ইনফ্লেশন রেট কিন্তু লাস্ট যদি আমরা কয়েক মাসের খেয়াল করি, তার থেকে সেটা ইনফ্লেশন রেট কিন্তু এখন অনেকটা কমেছে। ঠিক আছে? এখান থেকে আমরা যদি ইনফ্লেশন রেটের যে আমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, সেটা থেকে কিন্তু কমেছে। ঠিক আছে? মানে ডিসেম্বরের এখানে যেটা রয়েছে 5.22, এখানে আমি দেখতে পাচ্ছি লাস্ট এটার থেকে কমের দিকে রয়েছে। সবই ঠিক আছে। বাট সেটা কিন্তু খুব একটা পজিটিভ জায়গা দিতে পারছে না। বিকজ আজকে গভর্নমেন্টের যদি এক্সপেন্ডিচার না হয়, তাহলে কিন্তু ক্যাপেক্স যে খরচা যদি না হয়, তাহলে এগুলো কিন্তু খুব একটা ভ্যালু দিচ্ছে না। ঠিক আছে? তো এই পয়েন্টটা আজকের দিনে কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে আমাদের গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যেটা আমাদের ক্যাপেক্স গ্রোথ, সেটা কোথাও স্লো ডাউন হবে, যার ফলে এটার ইফেক্ট কিন্তু আজকে কি হচ্ছে, দেখুন এই ফ্যাক্টর গুলো তো আজকে চেক করবে যে গভর্নমেন্ট কি তার আউটলুক রাখছে। এখন এই বছরে গভর্নমেন্ট কিভাবে পুরো খরচাটা চালাবে, কিভাবে তার বাজেটটা রেখেছে। তো কোথাও যদি গভর্নমেন্টের এরকম একটা মাইন্ডসেট থাকে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে, সেটাতে এফআইআই হয়তো সেই জায়গা থেকে আরো দেখছে যে অন্য কান্ট্রিতে সেটা যদি বেটার অপরচুনিটি থাকে, সেটা একটা বড় ভালো রিজন হতে পারে তাদের জন্য। ঠিক আছে? নেক্সট আরেকটা খুব বড় রিজন হচ্ছে, এখন যদি আমরা দেখি যে এই মোমেন্টে দাঁড়িয়ে ট্যাক্স রেট যদি দেখি, সেটা কিন্তু অনেকখানি ইনক্রিজ করে গেছে। যদি আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দেখি, সেটা আজকে প্রায় 10 থেকে বেড়ে 12.5%। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আছে সেটাও এখন 20% এর কাছাকাছি চলে গেছে। ঠিক আছে? এবং আমরা যদি এর পাশাপাশি আজকে ফিউচার অপশনে বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি যে হয়তো শর্ট টার্মের জন্য সেটা একটু ইয়ে থাকবে, সেখানে হয়তো একটুখানি আমাদের টালমাটাল সিচুয়েশন হবে। লং টার্মে সেটা হয়তো ভালো দিকই দেবে, আমি সেটা সবসময় বিশ্বাস রাখি। কিন্তু স্টিল আজকে যে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বা এফএনও তে যে হাইক, এগুলো প্রত্যেকটাতে কিন্তু আজকে কোথাও গিয়ে যে ইনভেস্টর রয়েছে, বড় ইনভেস্টর, কারণ তাদের জন্য একটা সামান্য পার্সেন্টে যদি খুব ছোট পরিমাণও চেঞ্জ হয়, তাহলে সেটা কিন্তু একটা হিউজ ভ্যালু ক্রিয়েট করে। তো এই জায়গাটাও কিন্তু আজকে যে ট্যাক্সেশন এতখানি বেড়ে যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু আজকে একটা বড় রিজন কাজ করছে, যে এফআইআই রা অন্যদিকেও তাকাচ্ছে। কারণ তাদের যখন নেট তারা ক্যালকুলেট করছে, তখন কিন্তু সেখানে দেখতে পাচ্ছে যে আলটিমেটলি তারা অবভিয়াসলি কম্পারিজনটা সেখানে অনেক ভালোভাবে করবে, যাতে যে
এত খাটাখাটনি করার পর যখন তারা ইনকামটা দেখতে পাচ্ছে সেখান থেকে ট্যাক্সই যদি তাদের বেরিয়ে যায়, তাহলে আর বলার রিজন রাখে না। কারণ আমরা প্রত্যেকে এটা জানি যে এই ট্যাক্স আজকে কতখানি পেইনফুল হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো এটাও কিন্তু একটা বড় রিজন এখন কাজ করছে। নেক্সট একটা বড় রিজন যেটা এই মোমেন্টে কাজ করছে সেটা যদি আমরা দেখি এখন মার্কেটে একটা ভলাটিলিটি কাজ করছে। শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট নয়, ওভারঅল যদি আমরা গ্লোবাল মার্কেটেও বলি, তার একটা রিজন হচ্ছে ইউএস এর এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সেকেন্ড টার্মের জন্য অলরেডি সেই জায়গা থেকে কি কি সিদ্ধান্ত নেবে এবং কোনগুলোকে প্রয়োগ করবে সেটা কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করছে। বিভিন্ন জিনিস, বিভিন্ন কথা কিন্তু ঘুরছে যে আজকে ভিসা, যেটা H1B ভিসা হয়, যেটা ইন্ডিয়ান ওয়ার্কার যারা যায়, স্পেশালি আইটি কোম্পানি যারা রয়েছে, সেখানে তাদের জন্য একটা প্রবলেম হতে পারে, বিকজ তারা চাইছে তাদের দেশের যারা লোক তারাও সেখানে বেশি আগে সুযোগ পান, যেটা সবসময় আমরা দেখে থাকি। এটা একটা খুব কমন ইস্যু থাকেই যে কোনো পলিটিক্যাল এজেন্ডার ক্ষেত্রে। তো সেখানে এই জিনিসটাকে জোর দেওয়া হচ্ছে যে এবারে কোনো স্ট্রিক্ট আরো কিছু নিয়ম আসবে কিনা। প্লাস দেশের বিভিন্ন রকম ইন্ডিয়ার সাথে যে রিলেশন রয়েছে, বিভিন্ন রকম আজকে চুক্তি রয়েছে, ট্রিটি রয়েছে, কন্ট্রাক্টস রয়েছে। তো এই জায়গা থেকে ট্রাম্পের পজিশন কি হবে, আমাদের রিলেশন কিরকম হবে, এই সমস্ত রকম সিচুয়েশন কিন্তু আজকে কাজ করছে। তো এটা এখন টু আর্লি টু সে এনিথিং, এটা একটা স্পেকুলেশন, হয়তো বিভিন্ন জিনিস চলে। বাট এই জায়গাটা একটা কি তৈরি করে না, ভোলাটিলিটি তৈরি করে। তো এই ফ্যাক্টরটাও কিন্তু এখন এই সময় মার্কেটের একটা কাজ করছে। সেহেতু কারণ ইউএস প্রেসিডেন্টের যে রোল সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি আজকে অন্য কোনো জায়গা হতো হয়তো এটা কিছু ম্যাটার করতো না। বাট যেহেতু আমরা যদি দেখি যে গ্লোবাল যে মার্কেট রয়েছে তাতে ইউএস প্রেসিডেন্টের যখন জায়গা আসছে, সেটা কিন্তু কোথাও সেই ফ্যাক্টরটা খুব একটা রোল প্লে করে। সো এই সমস্ত রিজন গুলো আজকে যেগুলো আলোচনা করলাম, এগুলো জাস্ট আমরা বোঝার চেষ্টা করলাম যে এফআইআই কি কারণে, বা আজকে কি কারণে মার্কেট একটা ডাউন ট্রেন্ড, বা এফআইআই কি কারণে আমাদের এখন দিকে হয়তো কম তাকাচ্ছে। তো এই সমস্ত রিজন গুলো দেখলাম। বাট মার্কেটে তো সবসময় এগুলো চলতেই থাকে। একটা যে কোনো কারেকশন কিন্তু আজকে হেলদি। কারেকশন যখনই আসবে তখনই কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে, এবং সেই জায়গাটাই কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে যে সব স্টক কখনো একসাথে খারাপ হতে পারে না। এই জায়গাতে আজকে যদি চুপচাপ আমরা ভালো স্টক ভালো ভ্যালুয়েশনে আমরা পেতে পারি, কারণ এটা আমি নিফটির ওভারঅল একটা পি রেশিও যদি দেখি, তার মানে এই নয় যে সবারই ভ্যালুয়েশন বেশিতে আছে বা সব স্টকই এখন খারাপ জায়গায় আছে। এটা কখনো হতে পারে না। আমাদের এই সময় যেটা দরকার, সেই সময় কিন্তু খুব সিলেক্টিভ হতে হবে। খুব ভালো করে আমাদেরকে ফান্ডামেন্টালস দেখতে হবে। তবেই কিন্তু আমরা সেই যেকোনো স্টকে ঢুকতে পারি। সো শর্ট টার্মের জন্য হয়তো আমরা দেখছি অন্যান্য কান্ট্রিকে আজকে হয়তো প্রেফার থাকছে এবং সেটা থাকবেই। এমন না অন্যান্য কান্ট্রিতে প্রেফার থাকছে বলে এরকম নয় যে ইন্ডিয়াকে তারা পিছিয়ে রাখছে। বাট কিছু টেম্পোরারি ইস্যুস রয়েছে, সেগুলোকে হয়তো যখনই আমরা দেখতে পাবো সেগুলো নিয়ে আরো পজিটিভ কিছু আসছে, তখন সেই জায়গা থেকে কিন্তু আরো ভালো জায়গা তৈরি হবে। এবার যদি স্টক স্পেসিফিক আমি বলি, রিলায়েন্স এর কথাও যদি আমরা বলি, রিলায়েন্স এখন এই মোমেন্টে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা ডাইভার্সিফাইড বিজনেস। এখানে বিভিন্ন রকম আজকে পেট্রোকেমিক্যাল যে ফ্যাক্টর রয়েছে, যেটা ওদের অয়েল অ্যান্ড গ্যাস, জিও, ঠিক আছে, রিটেল, এই সমস্ত বিজনেস গুলো রয়েছে। এবার একটা প্রবলেম হচ্ছে কি, আজকে যে পেট্রোকেমিক্যাল যেটা মেন বিজনেস, সেখানে আমরা কি দেখলাম, ডলার বা এই পার্টগুলোর একটা রেটের ফ্লাকচুয়েশন চলছে। বিভিন্ন রকম অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনেক ইন্ডাস্ট্রি এখন কিন্তু প্রবলেম ফেস করছে। এবং এই জায়গাতেও যদি দেখি, আজকে এই প্রাইসটা যেখানে আজকে 1500-1600 টাকার কাছাকাছি ছিল, সেটা একদম রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কি এটা অনেকখানি ফল করেছে, এবং এটা চলে গেছিল প্রায় এখানে 1200 টাকার কাছাকাছি। এবং রিলায়েন্সের মতো একটা স্টক যখন এতখানি নিচে যাচ্ছে, তো অনেক রকম কোয়েশ্চেন ওঠে, বিকজ এটা আমাদের একটা কি বলবো ফ্রন্ট লাইন কোম্পানি, যে কোম্পানিগুলোর উপরে ইন্ডেক্সের অনেকখানি গতিবিধি ডিপেন্ড করে। তো সেই জায়গাটা আমাদের কাছে একটু বুঝতে হবে যে এখন এই মোমেন্টে যে বিজনেসের প্রবলেম চলছে সেগুলো থাকবে। আজকে জিওর কিছু কাস্টমার লুজ করেছে তাদের প্রাইস রেট হাইক করার পরে। তো এই সমস্ত জিনিস চলছে, এগুলো হবে। এবার তার মধ্যে কিন্তু এমন নয় যে কোম্পানির যে রেজাল্ট এসছে, যদি আমরা দেখি ডিসেম্বর 24 এ যদি আমরা এখানে রেজাল্টটা দেখতে পাই, সেখানে কিন্তু এমন নয় যে গ্রোথ হয়নি বা ডিগ্রোথ হচ্ছে। কোম্পানি কিন্তু একটা স্ট্যান্ডার্ড গ্রোথ তার রেভিনিউতেও এনেছে। এবার যদি আমরা অপারেটিং প্রফিট মার্জিনও দেখি, সেটাও আগের থেকে মোটামুটি 17% থেকে সেটা 18% মোটামুটি আমি কিন্তু সেটা মেনটেন করছে বা বাড়াতে পেরেছে লাস্ট কোয়ার্টার থেকে। নেট প্রফিটও আমি সেখান থেকে বাড়াতে পেরেছে। তো আজকে এমন নয় যে কোম্পানি তার মেনটেন করতে পারছে না। এই সমস্ত অডস কে কাটিয়েও যদি সে এত বড় জায়গা থেকেও সেটা মেনটেন করছে, তাহলে সেটা কিন্তু একটা পজিটিভ জায়গা, সেটা কিন্তু ভালো খারাপ জায়গা নয়। তার সাথে বাকি আরো যে ফ্যাক্টর যদি আমরা দেখি, একটু পি রেশিওতেও যদি আমরা সিম্পল ভ্যালুয়েশনের রেসপেক্টেও দেখি, লাস্ট 3 ইয়ার্সেও যদি দেখি, লাস্ট 1 ইয়ারে দেখি, এখানে মিডিয়ান পি যদি লাস্ট 1 ইয়ারে দেখি সেটা 28.3, এবং এখন যদি এর পি এখন দেখি মোটামুটি এটা 25.5 লাস্ট 1 ইয়ারের রেসপেক্টে। তো সেটা কিন্তু কোথাও 1 ইয়ার রেসপেক্টে আন্ডার ভ্যালুড যদি বলি, আবার 3 ইয়ার রেসপেক্টে সেটা কিন্তু
অলমোস্ট সিমিলার জায়গায় রয়েছে। দেখুন আজকে মিডিয়ান পি এবং এখন যে পরিমাণ এটা দাঁড়িয়ে আছে, তো 3 ইয়ার এর রেসপেক্ট এটা কিন্তু একটা সিমিলার জায়গায় রয়েছে। তো আজকে যখন আমাদের কাছে অপরচুনিটি, আমি তার মানে এই নয় যে শুধুমাত্র এখানে আলোচনা করছি মানে চোখ বন্ধ করে রিলায়েন্স কিনে নিলাম, এটা কিন্তু নয়। বাট আমরা বোঝার চেষ্টা করছি যে আরো ডিপ ডাউন করতে হবে এই মোমেন্টে, আরো কি ফ্যাক্টর গুলো এবং খেয়াল রাখতে হবে কোয়ার্টারলি রেজাল্ট গুলোর উপরে, বিভিন্ন যে আপডেটস আসছে, বিভিন্ন যে ম্যাক্রো ইকোনমিক আপডেট গুলো, সেগুলো এর উপর কিছু এফেক্ট করছে কিনা, এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। যদি আমি কোনো স্টককে একটু মিড টার্ম বা একটু লং টার্মের জন্য নিচ্ছি, ইনভেস্টমেন্ট পারপাসে নিচ্ছি, তাহলে সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট এরকমই যদি আরেকটা কোম্পানি আমরা আলোচনা করি, যেমন ইরেডা, যেমন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, এই কোম্পানিটাও যখন ফার্স্ট টাইম আইপিও আসে, সেটা তখন দাম ছিল ওই 60 টাকার কাছাকাছি। 60 টাকা থেকে আজকে সেখান থেকে স্টকটা বেড়ে গিয়ে দাম হয়ে গেল কত, 290 টাকা, মানে প্রায় 4 থেকে 5 গুণের কাছাকাছি দাম চলে গেল। তো এই জায়গা থেকে আজকে শেয়ারটা যখন আজকে অনেকখানি, তারপরে আবার বেশ কিছুটা কারেকশনও হয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্বভাবতই বেশ কিছুটা নিচে এসছে এবং 200 যে ডিএমএ রয়েছে, 200 ডিএমএ কে কিন্তু সাপোর্ট নিচ্ছে বেশ কিছুবার। দেখুন এখানে 200 ডিএমএ কে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং টেকনিক্যালি এই জায়গাটা যেমন খুব ইম্পর্টেন্ট একটা জোন, এই 200 ডিএমএ এর যে লাইনটা, সেটা ওকে একটা ডাইনামিক সাপোর্ট দিচ্ছে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি রেজাল্টেও এমন নয় যে কোম্পানির রেজাল্ট খুব খারাপ করছে বা মেনটেন করতে পারছে না, ধরে রাখতে পারছে না। কোয়ার্টারলি রেজাল্টও যদি দেখি, সেখানেও একটা স্ট্যান্ডার্ড গ্রোথ কোম্পানি রেভিনিউ তো এনেছে। আজকে অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি 32%, সেটা এবারে মেনটেন করতে পেরেছে। ঠিক আছে, আমি সিম্পল যদি নেট প্রফিট বা প্যাট যদি দেখি, সেখানেও কোম্পানির কিন্তু একটা বাকি যে কোয়ার্টার ইয়ার অন ইয়ার মানে কোয়ার্টার অন কোয়ার্টার আমি যদি খেয়াল করি, সেখানে কিন্তু একটা গ্রোথ খেয়াল করছি। তো এই ফ্যাক্টর গুলো কিন্তু এখন কাজ করছে এখানে। আমরা কোম্পানির বেসিক ফান্ডামেন্টাল, আমি আবারও বলছি, এটা জাস্ট এটা খুব বেসিক ম্যাক্রো লেভেলে আমরা আলোচনা করছি। এখানেও যদি দেখুন 5 ইয়ার্স যদি পি তো দেখি, সেখানেও আমরা মোটামুটি সেম জায়গায় দাঁড়িয়ে আছে। 3 ইয়ার্স এর অ্যাভারেজে দেখলেও সেখানেও মোটামুটি পি, যেটা মিডিয়ান পি একদম কাছাকাছি, মানে এটা কিন্তু ওভার ভ্যালুড বলা যায় না এই মোমেন্টে। যদি আমরা এই রেসপেক্টে বলি 1 ইয়ার রেসপেক্টও, সেটা এখন যথেষ্ট আরো আমরা কমে পাচ্ছি। ঠিক আছে, যেটা কিন্তু 1 ইয়ার দেখতে গেলে আন্ডার ভ্যালুড জায়গায় রয়েছে। তো এই সমস্ত এরকম যে কোম্পানিগুলো আজকে রয়েছে, যারা আমি সিম্পল, একদম সিম্পল বলছি, যারা গ্রোথ মেনটেন করছে রেভিনিউতে, যারা অপারেটিং প্রফিট মার্জিনে মেনটেন করছে, নেট প্রফিটে মেনটেন করছে, সেই সমস্ত কোম্পানিগুলোর দিকে আমাদের তাকাতে হবে। এমন নয় যে আমি একটা কোনো বেট এখন নিলাম যেটা হয়তো পরে গিয়ে ভালো করবে, ঘুরবে। এই সময় কিন্তু এটার এক্সপেরিমেন্টের হয়তো এটা খুব রিস্কি হয়ে যাবে, আমার যেটা পার্সোনালি মনে হয়, এই রেসপেক্টে বলছি। বাট যদি কোনো কোম্পানিকে আমরা একটু হোল্ড করছি, সুইং ট্রেডিং হোক বা মিড টার্ম হোক বা লং টার্ম হোক, যেভাবেই নিই, তাতে কিন্তু আমাদেরকে বেসিক ফান্ডামেন্টাল পার্টটা দেখে নিয়ে এগোনোটাই আমার মনে হয় সেটা বেটার হবে। এবং তার পাশাপাশি আরো যে ফ্যাক্টর গুলো রয়েছে, যেটা আমি বারবারই বলছি, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর গুলো, সেগুলো তো আমাদেরকে দেখতেই হবে। সেগুলো আমাদেরকে দেখে যে কোম্পানির উপর যেরকম এফেক্ট পড়ছে, সে অনুযায়ী আমাদেরকে ডিসিশন নিতে হবে। সো আজকের ভিডিওকে আমি আর বড় করবো না, জাস্ট আমি ভিডিওটা শেষ করার আগে একটা কোয়েশ্চেন আপনাদের কাছে রাখবো, যে আপনাদের এই মোমেন্টে এই 4 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি একটা কি বলবো ডাউন ট্রেন্ড আজকে তৈরি হচ্ছে। আমরা দেখতে পেলাম এখানে 4 মাস কনস্ট্যান্টলি পরপর রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, আমরা লাস্ট ডেইলি ক্যান্ডেলও দেখলাম। তো আপনাদের পোর্টফোলিও, শুধু আমি কোনো এক্সাক্ট ফিগার বলছি না, আপনাদের পোর্টফোলিও কি এখন পজিটিভে রয়েছে এখনো অব্দি, নাকি সেটা নেগেটিভে অলরেডি চলে গেছে, সেটা রেড হয়ে গেছে? তো কোন জায়গায় রয়েছে একটু যদি আমাদেরকে কমেন্টে জানান, তাহলে আমরা বুঝতে পারবো ওভারঅল রিটেল যারা কাজ করছে তাদের ওভারঅল জায়গাতে কি রয়েছে, সেই জায়গাটাকে একটু বোঝা। আর ইউটিউব চ্যানেলের কথা আমি তো অলরেডি আপনারা জানেন। আজকের এই ভিডিওটা যদি কোথাও ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানান কেমন লাগলো। আমার তাহলে ভালো লাগবে, আমি পার্সোনালি প্রত্যেকটা কমেন্ট গিয়ে পড়ার চেষ্টা করি। আর ডেফিনেটলি ইউটিউবে যারা প্রথম আসছেন, তাদেরকে আমি বলবো এখানে সাবস্ক্রাইব করে নিন। ডেফিনেটলি আমরা চেষ্টা করি বাংলা ভাষায় সহজভাবেই জটিল সাবজেক্টটাকে যাতে বোঝাতে পারি, এটাই আমরা কনস্ট্যান্টলি চেষ্টা করে আসছি বিভিন্ন মাধ্যম দিয়ে। এবং আমাদের অ্যাপেও আমাদের আজকে প্রায় 50,000 এর উপর ডাউনলোডস রয়েছে, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট, মার্কেট রিলেটেড, কোনো স্টক রিলেটেড বিভিন্ন রকম আপডেট কিন্তু বাংলা ভাষায় পেতে থাকবেন। জাস্ট এটা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওকে এখানেই শেষ করবো। সবাই খুব ভালো থাকবেন। আগামী দিনে কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।